ডিয়ার মোদিজি, আবারও আপনি ভারতের প্রধানমন্ত্রী হলেন। मैं नरेंद्र दामोदर दास मोदी নেহেরুজির পর পরপর তিনবার আপনি প্রধানমন্ত্রী হলেন। হ্যাঁ, এবারে হয়তো আপনি একার বলে সরকার গঠন করতে পারেননি, তাও 36% মানুষ আপনার দলকে ভোট দিয়েছে। 2014 থেকে আমি ধীরে ধীরে রাজনীতি ফলো করে আসছি। 2014-তে প্রতিদিনই খবরের পেপারে প্রায় মোদিজির ছবি ছাপানো হতো। টিভি থেকে শুরু করে খবরের পেপার আব কি বার মোদি সরকারের স্লোগান দেওয়া হতো। এতদিনে সামান্য কিছু অভিজ্ঞতা হয়েছে, সেই অভিজ্ঞতাগুলো তুলে ধরবো আর কিছু আবেদন রাখবো। জানি এ বার্তাটা মোদিজির কাছে পৌঁছাবে না, তারপরও আমি আমার কথাটা রাখার চেষ্টা করব। 2014-তে ইউপিএ সরকার হেরে যাওয়ার পিছনে একটা বড় কারণ ছিল জিনিসপত্রের দাম বৃদ্ধি। এই দাম বৃদ্ধির প্রতিবাদে মোদিজি স্লোগান দিয়েছিল, বহুত হুই দেশ মে মেহঙ্গাই কি মার, আব কি বার মোদি সরকার। খুবই ভালো, মানুষ আপনাকে জিতিয়েছে, প্রধানমন্ত্রী বানিয়েছে। 10 বছরের বেশি সময় ধরে মোদিজি প্রধানমন্ত্রী আছে। 2022-23-এর দিকে আমাদের গ্রামের বহু বাড়ি উজালার মাধ্যমে গ্যাস কানেকশন পায়। এটার পুরো ক্রেডিটটাই প্রধানমন্ত্রীর উপর যায়। গ্রামবাসীরা ভাবলো আর ধোঁয়াতে রান্না করতে হবে না, কিন্তু না, বাড়িতে গ্যাস খুব কমই ব্যবহার করা হয়, কারণ প্রতি বেলায় গ্যাস ব্যবহার করলে গ্যাস খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আর 2 মাস ছাড়া ছাড়া টাকা দিয়ে গ্যাস ভরার মতো ক্ষমতা অনেকেরই নেই, কারণ 2014 থেকে প্রায় 3 গুণ হয়ে গিয়েছিল গ্যাসের দাম। শুধু গ্যাস নয়, নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধিও হয়েছে। ইনি হলেন আমাদের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এনাকে যখন প্রশ্ন করা হয় যে পেঁয়াজের দাম এত হারে বৃদ্ধি কেন হয়েছিল, তখন তিনি বলেছিল, আমি পেঁয়াজ খাই না। একজন ইনভেস্টর নির্মলা সীতারামনজিকে প্রশ্ন করেছিল যে আমরা রিস্ক নিয়ে এত টাকা ইনভেস্ট করতেছি মার্কেটে, সারাদিন খাটতেছি, এর পিছনে টেনশন আছে যাতে টাকা না ক্ষতি হয়ে যায়, তারপরও সরকার ঘুমিয়ে ঘুমিয়ে আমাদের লাভের অনেক অংশ টাকা নিয়ে নিচ্ছে ট্যাক্সের মাধ্যমে, আমরা কোনো এটা থেকে বেনিফিট পাই না। উত্তরে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন হেসেই উড়িয়ে দিল, I am investing everything. I am taking a whole lot of risk, and government of India is taking away entire profit of mine. You are my sleeping partner. I am a working partner with my finance, my risk, my staff, everything. So what do you want to say on this? Number two. Sorry, I told Shaina I have no answer for that, but a sleeping partner cannot answer sitting here. এইরকম অর্থমন্ত্রীকে আবার অর্থমন্ত্রী বানানো হয়েছে, যার মধ্যে ন্যূনতম মোরাল অ্যাকাউন্টেবিলিটিটা নেই। দয়া করে আমাদের ম্যাডামকে লোয়ার মিডল ক্লাস আর মিডল ক্লাস ফ্যামিলিদের একটু চিন্তা করা উচিত। 2024-এর ভোটে লোয়ার মিডল ক্লাসদের ভোট শেয়ার বিজেপির অনেকটা কমেছে। কোথাও না কোথাও মানুষ এটা মনে করতেছে যে বিজেপি সরকার বা মোদিজির সরকার ধনীদের উপর বেশি ফোকাস করবে। এই ধনী আর গরিবের মাঝারে কোথাও না কোথাও মিডল ক্লাস আর লোয়ার মিডল ক্লাস ফ্যামিলিরা চাপা পড়ে যাচ্ছে। এই কয়েক বছরে সবাই অনুভব করেছে কিভাবে দিনের পর দিন গরম বেড়েই চলেছে। শুধু গরম নয়, কোথাও অত্যাধিক হারে বৃষ্টি হচ্ছে, যার জন্য বন্যা হয়ে যাচ্ছে, কোথাও ধস নেমে যাচ্ছে, আবার কোথাও জঙ্গলের পর জঙ্গল দাবালনে পুড়ে যায়। এসবের মূল কারণ হলো ক্লাইমেট চেঞ্জ, এটা সবাই জানে, কিন্তু কেউই এই ক্লাইমেট চেঞ্জকে আটকানোর জন্য কোনো বড় পদক্ষেপ নেয়নি। কোনো দলই ক্লাইমেট চেঞ্জকে গুরুত্ব দেয়নি। প্রত্যেকটা দলের ম্যানিফেস্টোতে ক্লাইমেট চেঞ্জ একেবারে শেষেই ছিল, কারণ ক্লাইমেট চেঞ্জ কখনো নির্বাচনের বিষয় হয়েই ওঠেনি। আসলে ক্লাইমেট চেঞ্জ একটা বড় সমস্যা। ক্লাইমেট চেঞ্জের প্রভাব যখন পড়বে, তখন এটা দেখে আসবে না যে এ কোন রাজ্যের, এ কোন দলের, এ কোন ধর্মের আর এ কোন জাতির, সকলের উপরই প্রভাব পড়বে। শুধু সাধারণ মানুষকে ক্লাইমেট চেঞ্জের আটকানোর দায়িত্ব দিলে হবে না, সরকারকে প্রপার প্ল্যানের সাথে গ্রাউন্ড লেভেলে নেমে কাজ করতে হবে। সরকার বিভিন্ন প্রকল্পকে যেভাবে অঞ্চল ভিত্তিক, বুথ ভিত্তিক ইমপ্লিমেন্টেশন করে, সেইভাবে গ্রাউন্ড লেভেলে নেমেই সরকারকে ক্লাইমেট চেঞ্জের বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে। শহরকে বাড়ানো হচ্ছে, শহর উন্নত করা হচ্ছে, রাস্তাঘাট বাড়ানো হচ্ছে, রাস্তাঘাটকে উন্নতি করা হচ্ছে, এতে কোনো সন্দেহ নেই। তবে ওই শহর আর ওই রাস্তাঘাটগুলো গঠন করার জন্য বহু পরিমাণে বৃক্ষ কেটে ফেলা হচ্ছে। শহর আর রাস্তাঘাটগুলোকে ইকো ফ্রেন্ডলি, ক্লাইমেট ফ্রেন্ডলি করে তোলা হচ্ছে না, র্যান্ডামলি বিল্ড করা হচ্ছে। এই র্যান্ডামলি বিল্ড করার জন্য এটা একসময় আমাদেরকেই ব্যাকফায়ার করে যাবে। সো ক্লাইমেটের উপর ফোকাস দেওয়াটা প্রচুর জরুরি। আমাদের শিক্ষা ব্যবস্থার উপর আমরাই সবসময় প্রশ্ন করে আসছি। আমাদের স্কুলের এডুকেশন সিস্টেম আমাদের চিন্তা ভাবনাকে আবদ্ধ করে দেয়। ডাক্তার, ইঞ্জিনিয়ার, মাস্টার, সরকারি চাকরি ছাড়া এর আগে ছাত্রছাত্রীদের ভাবার সুযোগই দেওয়া হয় না। স্কুলের মাস্টার থেকে শুরু করে পরিবার, পাড়ার কাকুরা, প্রত্যেকের মুখে এটা বলতে শুনবে যে ছেলে মেয়ে ভালো পড়াশোনা করে মানে সরকারি চাকরি করবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে। একজন ভালো স্টুডেন্টকে এর বাইরে ভাবার সুযোগই দেওয়া হয় না। এসবের বাইরেও অনেক কিছু আছে যেগুলো একজন ভালো স্টুডেন্ট করতে পারে। একজন ভালো স্টুডেন্ট যদি এইসবের বাইরে কিছু করতে যায়, তাকে ট্যাগ লাগিয়ে দেওয়া হয় যে ছেলেটা আসলে পড়াশোনা ভালোই ছিলই না। এইরকম ভাবনা তৈরি হওয়ার পিছনে আমাদের এডুকেশন সিস্টেমই দায়ী।
আমাদের এডুকেশন সিস্টেমটা এইভাবেই তৈরি করা হয়েছে, স্টুডেন্টরা পড়াশোনা শেষ করার পর তাদের সামনে কয়েকটা অপশনেই খুলে দেওয়া হয়। ভারতে কোটা স্কুলে আর কলেজে প্রপার খেলাধুলার সামগ্রী আছে? খেলাধুলা তো যুবকদের কাজ, স্কুল কলেজে যে যুবকরাই তো থাকে, স্কুল কলেজে প্রপার স্পোর্টসের ট্রেনিং এর ব্যবস্থাই নেই। এখনকার মডার্ন যুগে কোটা সরকারি স্কুল আর কলেজে মডার্ন টেকনোলজিকে রেগুলার সিলেবাসের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। স্টুডেন্টদের কম্পিউটার শেখানোর নামে সপ্তাহে একদিন গেম খেলিয়ে তাদেরকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। আর হায়ার এডুকেশনে তো স্টুডেন্টদের এমনি গ্র্যাজুয়েশন সার্টিফিকেট দিয়ে দেওয়া হয়। কলেজে প্র্যাকটিক্যালের ক্লাসে তো প্র্যাকটিক্যালের সামগ্রী থাকে না, তার উপর টাকার অভাবে যারা বিভিন্ন এক্সামের জন্য প্রস্তুতি নেয় তাদের সাথেই প্রতারণা হয়ে যায়। বর্তমানে নিট এক্সামের অবস্থা তো শুধু একটা উদাহরণ, কেন্দ্র থেকে শুরু করে রাজ্য প্রতিটা জায়গায় একই অবস্থা, দুর্নীতি পুরো গ্রাস করে নিয়েছে। সরকারের উচিত আমাদের এডুকেশন সিস্টেমের উপর ড্রাস্টিক চেঞ্জ নিয়ে আসে। বর্তমানে মানুষের মধ্যে ঘৃণা প্রচুর পরিমাণে বেড়ে চলেছে। সোশ্যাল মিডিয়া খুললেই কোথাও না কোথায় সাম্প্রদায়িক হিংসা, মব লিঞ্চিং, ধর্মীয় স্থানে আক্রমণ এইসব দেখা যায়। কোথাও ধর্মীয় পরিচয় জেনে মানুষকে বাড়ি ভাড়া দেওয়া হয় না, আবার কোথাও সোকল্ড নিচু জাতির মানুষ বলে মানুষের গায়ে পেচ্ছাপ করা হয়। কোথাও মাংসের নামে মানুষকে হত্যা করা হয়, তো আবার কোথাও সেন্টিমেন্ট আঘাতের নামে মানুষকে হত্যা করা হয়। কোথাও ধর্মের নামে হেনস্থা করা হয়, তো আবার কোথাও পোশাকের নামে হেনস্থা করা হয়। কোথাও ভাষার নামে মানুষকে হেনস্থা করা হয়, আবার কোথাও ভেজ নন ভেজের নামে হেনস্থা করা হয়। এইভাবে আরো কতদূর গিয়ে এই হিংসাবুদরা থামবে? দুঃখের বিষয় হলো এইসবের পিছনে অনেক রাজনৈতিক নেতাদেরও হাত আছে। শুধু নেতা নয়, সোশ্যাল মিডিয়ায় এইভাবে হিংসা প্রতিহিংসা ছড়ানোর পিছনে রাজনৈতিক দলের কর্মচারীদেরও হাত আছে। যতক্ষণ না রাজনৈতিকভাবে এই হিংসা প্রতিহিংসাকে ছড়ানো বন্ধ হয়, ততভাবে এইসব ঘটনা আরো বাড়তেই থাকবে। মোদিজি, আপনি ভারতের সবথেকে জনপ্রিয় নেতা। আপনার এক কথায় গোটা দেশ একই সময়ে থালা বাটি বাসন বাজায়, একসাথে গোটা দেশ টর্চ জ্বালায়। কমপক্ষে আপনাকে সামনে এসে গোটা দেশকে এই বার্তাটা দেওয়া উচিত যে ভারত হিংসা নয় ভালোবাসার প্রতীক, ভারত অন্যায় নয় ন্যায়ের প্রতীক, ভারত সাম্প্রদায়িকতা নয় সম্প্রীতির প্রতীক, ভারত বিভাজন নয় ঐক্যের প্রতীক, ভারত ভাষার স্বাধীনতার প্রতীক, ভারত ধর্মীয় স্বাধীনতার প্রতীক, ভারত খাওয়া দাওয়ার স্বাধীনতার প্রতীক, ভারত পোশাক পরিচ্ছেদের স্বাধীনতার প্রতীক, ভারত স্বৈরশাসন নয়, ভারত স্বাধীনতার প্রতীক। জয় হিন্দ।